আচ্ছা নাকি আবার শুনতে পাচ্ছ তোমরা? জি ম্যাম, শুনতে পাচ্ছি ম্যাম। গুড। আচ্ছা তোমরা পড়েছো? আমি আজকে তোমাদের পড়াবো আরএইচ অ্যালো ইমিউনাইজেশন, আরএইচ নেগেটিভ মাদার। ঠিক আছে? আরএইচ ফ্যাক্টর কি তোমাদের সবারই একটা ধারণা আছে, যেহেতু তোমরা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে ফিজিওলজি পড়ে এসেছো। আরএইচ ফ্যাক্টরটা কি? আরএইচ ডি অ্যান্টিজেন। এটা যখন সেলে থাকে, সেলের মেমব্রেনে থাকে, তখন তখন আমরা কি বলি? আরএইচ ডি পজিটিভ। আর যদি এই অ্যান্টিজেনটা অ্যাবসেন্ট থাকে তাহলে আমরা কি বলি? আরএইচ ডি নেগেটিভ। ঠিক আছে? এটা তো তোমরা আগে থেকেই জানো। ল্যান্ড স্টেইনার এন্ড ওয়েনার 1940-তে এটা আবিষ্কার করেন। যেহেতু এই অ্যান্টিজেনটা রেশাস মানকিতেও পাওয়া যায়, তাই এটাকে আরএইচ নামে নামকরণ করা হয়। ঠিক আছে? এখন এই আরএইচ নেগেটিভ মা যখন আরএইচ পজিটিভ একটা বেবিকে ক্যারি করবে, তখন তার কি কি প্রবলেম হতে পারে, এই হিস্ট্রিটা কিভাবে সে প্রেজেন্ট করবে? তোমাদের কোনো ধারণা আছে? আমার সাথে একটু রেসপন্স করতে হবে তোমাদেরকে, আর কিন্তু দেখা যাচ্ছে না। আচ্ছা তাহলে শুনতে পাচ্ছ তো, তাই না সবাই? জি ম্যাম। জি ম্যাম, শুনতে পাচ্ছি ম্যাম। কোনো কথা শুনতে পাচ্ছি না আমরা, নেটওয়ার্কের সমস্যা। ঠিক আছে, তাহলে এইরকম একটা পেশেন্ট যখন মা আরএইচ নেগেটিভ এবং বেবি তার যে ফিটাসটা সে ক্যারি করছে সেটা হচ্ছে আরএইচ পজিটিভ, তাহলে কি কি কনসিকুয়েন্স হতে পারে? পেশেন্টটা বলেছেন হ্যাঁ, তখন ওই পেশেন্টটা কি ধরনের ফিচার নিয়ে আসবে? তাহলে পেশেন্টটা এমন হতে পারে যে প্রথম প্রেগনেন্ট। যদি প্রথম প্রেগনেন্ট হয়, এর আগে তোমাদেরকে আমি বলেছি যে যদি প্রথম হয় তাহলে কি হবে? পেশেন্টটাকে কি বলবো? প্রাইমি গ্র্যাভিডা, তাই না? মানে ফার্স্ট টাইম সে প্রেগনেন্ট, তাহলে সে প্রাইমি গ্র্যাভিডা। আর প্রাইমি গ্র্যাভিডা আরেকটা হতে পারে তার আগে বাচ্চা কাচ্চা আছে, অথবা কোনোটা আছে কোনোটা মারা গেছে, তাহলে সে হবে মাল্টি গ্র্যাভিড। তাহলে দুই ধরনের প্রেজেন্টেশন নিয়ে আসতে পারে। তাহলে এমন হতে পারে কথা কেটে কেটে আসতেছে। কেটে কেটে আসছে কারণ নেটওয়ার্ক তো, এটা মনে হয় নেটওয়ার্কের প্রবলেম। আমি আবার বলছি যে পেশেন্টের প্রাইমি গ্র্যাভিডা আর মাল্টি গ্র্যাভিডা দুইভাবে প্রেজেন্ট করতে পারে। তার আগের কোনো অ্যালাইভ বেবি থাকতে পারে, অথবা স্টিল বর্নের হিস্ট্রি থাকতে পারে, আর আইইউডি হিস্ট্রি থাকতে পারে, অথবা নিউনেটাল ডেথ থাকতে পারে। যদি মাল্টি হয় তাহলে এই হিস্ট্রিগুলি থাকবে। হ্যাঁ, আর তার সাথে এমন হতে পারে একটা নিউনেটাল ডেথ উইথ হিস্ট্রি অফ জন্ডিস রিকোয়ার্ড ফটোথেরাপি অর এক্সচেঞ্জ ট্রান্সমিশন, এরকম একটা হিস্ট্রি থাকতে পারে। অথবা প্রিটার্ম টার্মিনেশন অফ প্রেগনেন্সি, যদি প্রিম্যাচিউর টার্মিনেশন অফ প্রেগনেন্সি লাগে তাহলে বুঝতে হবে দিস বেবি মে বি অ্যাফেক্টেড। ঠিক আছে, ওই বাচ্চাটা হয়তো অ্যাফেক্টেড ছিল, এই কারণে তার প্রিটার্ম তাকে টার্মিনেশন করার প্রয়োজন হয়েছিল। এখন আর প্রাইমি গ্র্যাভিডা, যে প্রাইমি গ্র্যাভিডার ক্ষেত্রে কি হবে? প্রাইমি গ্র্যাভিডা তো অ্যাফেক্টেড হয় না সাধারণত, ওটা আমি পরে বলছি। তাদের ক্ষেত্রে শুনতে হবে তার আর্লি প্রেগনেন্সি, তোমরা হিস্ট্রিতে কিনবা, হ্যাঁ হিস্ট্রিতে তার শুনতে হবে তার আর্লি প্রেগনেন্সিতে কোনো ব্লিডিং এর হিস্ট্রি ছিল কিনা, যেমন থেটেন অ্যাবর্শন ছিল কিনা, কোনো কারণে তার অ্যাবডোমিনাল কোনো ট্রমার হিস্ট্রি আছে কিনা, বা আদার কোনো প্রসিডিউর, যেমন কোরিয়নিক ভিলাস স্যাম্পলিং, এটা আমাদের দেশে করা হয় না, কিন্তু বাইরের দেশে করা হয়। অ্যামনিওসিনথেসিস, তারপর কর্ডোসিনথেসিস, এই ধরনের কোনো প্রসিডিউর তার করা হয়েছিল কিনা যেখানে ফিটো ম্যাটারনাল হিমোরেজের চান্স থাকে। ঠিক আছে, তাহলে এই হিস্ট্রি গুলি নিতে হবে। তাহলে কি কি নিলাম? তার প্রিভিয়াস প্রেগনেন্সি হিস্ট্রি নিলাম, ফার্স্ট অবস্টেট্রিক হিস্ট্রি, এবং এই প্রেগনেন্সি তার কোনো ব্লিডিং এর হিস্ট্রি ছিল কিনা, কোনো ব্লাড ট্রান্সফিউশনের হিস্ট্রি, কারণ মিসম্যাচ বা ইনকম্পিটেবল ব্লাড ট্রান্সফিউশন যদি হয় তাহলেও তার এগেইনস্ট আরএইচ অ্যান্টিজেন তার বডিতে অ্যান্টিবডি তৈরি হবে। এবং এই কন্ডিশনটাকে কি বলে, কি বলতে পারবা তোমরা? আরএইচ অ্যান্টিজেনের এগেইনস্টে যখন অ্যান্টিবডি তৈরি হয় মায়ের বডিতে, এই কন্ডিশনটাকে কি বলে? এটা হচ্ছে আরএইচ আইসোইমিউনাইজেশন। তাহলে ওই মা, ওই যে মা বেবিটা ক্যারি করছে, হ্যাঁ, তার কোনো ইফেক্ট আসলে তেমন ভাবে হয় না, কিন্তু ফিটাল অনেকগুলি ইফেক্ট হতে পারে। এই ফিটাল ইফেক্ট গুলি কি কি হয়? বেবি প্রথমে কি হবে, আরএইচ অ্যান্টিজেন আর অ্যান্টিবডি একসাথে রিঅ্যাক্ট করে ইরাথ্রোসাইট গুলি, আরবিসি গুলি লাইসিস হবে, লাইসিস হয়ে অ্যানিমিয়া হওয়ার জন্য তার কনসিকুয়েন্স অফ অ্যানিমিয়া যা হয়, অ্যানোক্সিয়া ডেভেলপ করবে, করার পরে তার
হাইড্রোসিটালিস হতে পারে, যেটা এবার প্রফে কোশ্চিন ছিল একটা একটা ছবি দেওয়া ছিল, সেই ছবি দিয়ে ম্যানেজমেন্ট অফ দিস পেশেন্ট কিভাবে করবা এরকম একটা কোশ্চিন ছিল। আচ্ছা, তার আগে তোমাদেরকে একটু আমি বলি যে তোমাদের হয়তো বুঝতে একটু অসুবিধা হচ্ছে। তোমাদের বুঝতে? না ম্যাম। আচ্ছা ম্যাম কথাগুলো শুধু কেটে কেটে আসতেছে, তো নেটওয়ার্কের প্রবলেমের কারণে একটু সমস্যা হচ্ছে। আচ্ছা আচ্ছা, একটু শোনো, একটু মনোযোগ সহকারে শোনো। RH নেগেটিভ মানে মাটা RH নেগেটিভ কিন্তু কোনো আইসো ইমিউনাইজেশন হয়নি, মানে পজিটিভ যে অ্যান্টিজেনটা আছে RH অ্যান্টিজেনের এগেইনস্টে তার কোনো অ্যান্টিবডি তৈরি হয়নি, তার মানে সে শুধু RH নেগেটিভ, ঠিক আছে? আর অ্যালো ইমিউনাইজেশন এর মানে কি, আর আইসো ইমিউনাইজেশন এর মানে কি? অ্যালো ইমিউনাইজেশন আর আইসো ইমিউনাইজেশন এর মানে কি, এর অর্থটা কি বলো তো, কেউ বলতে পারবে? অ্যালো ইমিউনাইজেশন আর আইসো ইমিউনাইজেশন। অ্যালো ইমিউনাইজেশন হচ্ছে এমন একটা অ্যান্টিজেনের এগেইনস্টে অ্যান্টিবডি তৈরি হওয়া, যে অ্যান্টিজেনটা সেলফ না, কোনো সেল না, মানে অটো অ্যান্টিবডি, যেটা অটো অ্যান্টিবডির সাথে এটা পার্থক্য হচ্ছে যে অ্যান্টিজেনটা derived from another individual of same species। এই অ্যান্টিজেনটা আরেকজনের কাছ থেকে আসবে এবং তার এগেইনস্টে যখন অ্যান্টিবডি তৈরি হবে তখন এই কন্ডিশনটাকে বলা হয় অ্যালো ইমিউনাইজেশন আর আইসো ইমিউনাইজেশন। তো ডেফিনেশনটা কি বলতে পারবা? তোমাদেরকে তো পড়তে বলেছিলাম, পড়েছিলা তোমরা? Alloimmunization is defined as production of immune antibody in an individual to an red cell antigen derived from another individual of same species, provided the first one lacks the antigen। তাহলে এটা হচ্ছে এমন একটা অ্যান্টিবডি প্রডিউস হচ্ছে একটা অ্যান্টিজেনের এগেইনস্টে যেটা সেম স্পিসিস থেকে আসতেছে কিন্তু অ্যানাদার ইন্ডিভিজুয়ালের কাছ থেকে আসতেছে, এবং যার বডিতে অ্যান্টিবডি তৈরি হচ্ছে অ্যান্টিজেনের এগেইনস্টে তার বডিতে এই অ্যান্টিজেনটা অ্যাবসেন্ট ছিল, ঠিক আছে? এটা হচ্ছে অ্যালো ইমিউনাইজেশন অর আইসো ইমিউনাইজেশন। এটা কিভাবে হয়? এটা হচ্ছে 2 স্টেজে তৈরি হয়। একটা হচ্ছে সেন্সিটাইজেশন, দেন ইমিউনাইজেশন। সেন্সিটাইজেশনটা যখন একটা সেন্সিটাইজেশন কিভাবে হতে পারে? একটা মিসম্যাচ ব্লাড ট্রান্সফিউশন আর একটা ফিটোম্যাটার্নাল হেমোরেজ। কেউ কোনো নেগেটিভ মা যখন নেগেটিভ এক গ্রুপ ইন্ডিভিজুয়াল when receives RH positive blood, then she receive huge amount of RH negative antigen and these antigens sensitize her immune system and reticular endothelial system, and subsequent exposure of this antigen causes antigen antibody reaction। হ্যাঁ, তাহলে মিসম্যাচ ব্লাড ট্রান্সফিউশন যখন হয় তখন হতে পারে। আর এটা হচ্ছে ফিটোম্যাটার্নাল হেমোরেজ, when a RH negative mother carries a fetus containing RHD antigen. Due to fetomaternal hemorrhage, this RH antigen enters into the maternal circulation and sensitizes first the reticuloendothelial system, and subsequent hemorrhage causes antigen antibody production of antibody which transfer to the fetus through the placenta and to cause fetal consequence of changes in the fetus like anemia, hydrocephalus, erythroblastosis fetalis, and jaundice in neonate। ঠিক আছে? আচ্ছা, তাহলে কি কি কারণে ফিটোম্যাটার্নাল হেমোরেজ হতে পারে? একটা হচ্ছে মিসক্যারেজ, যদি হয় যে তার প্রিভিয়াস হিস্ট্রি অফ মিসক্যারেজ ছিল সেই সময়, তাহলে এটা ইনডিউসড হতে পারে। আর এটা স্পন্টেনিয়াস যদি মিসক্যারেজ হয় সেখানে chance of fetal-maternal hemorrhage is only 3 to 4%, and in induced abortion chance of fetal-maternal hemorrhage is only 5%. Either TD form mole, ectopic pregnancy, in procedure like chorionic villus sampling, photosynthesis and amniocentesis, placenta previa with bleeding, abruptio placenta, abdominal trauma, and forceful external cephalic version. These are the procedure where chances of fetal-maternal hemorrhages are increased. And throughout the pregnancy, during pregnancy, 1 to 2% fetal-maternal hemorrhage continuously occur, but in first trimester, fetal-maternal hemorrhage occur in 6% case. In second trimester, fetal-maternal hemorrhage occur 15%, and in third trimester
it is 30%. And during labor, fetal-maternal hemorrhage 15 to 50%. এই পর্যন্ত কি বুঝতে পেরেছো তোমরা? ম্যাডাম একটু আস্তে বললে হয়তো লিখতে পারতাম। ঠিক আছে, তাহলে আমি কি আবার রিপিট করবো এই জায়গাটা? আমি তোমাদের মানে যেটা বলতে চাচ্ছি যে একটা মা, হ্যাঁ, যখন নেগেটিভ মাদার একটা পজিটিভ ফিটাস ক্যারি করে, তখন সব মাই কিন্তু আরএইচ আইসোইমিউনাইজেশন হবে না। ঠিক আছে, আরএইচ আইসোইমিউনাইজেশন সেই হবে যার বডিতে ওই আরএইচ অ্যান্টিজেনের এগেইনস্ট অ্যান্টিবডিটা আছে। তার মানে অ্যান্টিবডি পজিটিভ যে মায়ের, সে হচ্ছে আইসোইমিউনাইজ, আর যার পজিটিভ হবে না সে হচ্ছে শুধু আরএইচ নেগেটিভ মাদার। ঠিক আছে, এই দুটার মধ্যে কখন আরএইচ অ্যান্টিজেন প্রডিউস হচ্ছে, অ্যান্টিবডি কখন হচ্ছে, আইসোইমিউনাইজেশন কখন হচ্ছে, সেটা বলছিলাম। যে আইসোইমিউনাইজের ডেফিনেশন বলেছিলাম প্রথমে, ইট ইজ ডিফাইন্ড অ্যাজ ইমিউন প্রোডাকশন অফ ইমিউন অ্যান্টিবডিজ ইন অ্যান ইন্ডিভিজুয়াল in response to an foreign red cell antigen derived from another individual of same species, provided the first one lacks the antigen. এটা 2 স্টেজে তৈরি হয়। নাম্বার 1 স্টেজ ইজ সেন্সিটাইজেশন। সেন্সিটাইজেশন কিভাবে হয়? যখন ওই অ্যান্টিজেন কন্টেইনিং ব্লাডটা মায়ের বডিতে কোনোভাবে ঢুকে যাচ্ছে। সেটা কিভাবে ঢুকতে পারে? একটা হচ্ছে মিসম্যাচড অর ইনকম্পিটেবল ব্লাড ট্রান্সফিউশন, আর নেক্সট হচ্ছে ফিটোম্যাটার্নাল হেমোরেজ। ঠিক আছে, যখন প্রোভাইডেড ফিটোম্যাটার্নাল হেমোরেজে তখনই আইসোইমিউনাইজেশন হবে, প্রোভাইডেড দ্য ফিটাল ব্লাড ইজ লার্জ অ্যামাউন্ট। At least 0.1 ml fetal blood should be enters into the maternal circulation. এটা হচ্ছে sensitizing level. হ্যাঁ, fetal blood এর sensitizing level হচ্ছে 0.1 ml. When this amount of blood enters into the maternal circulation, then the reticuloendothelial system become sensitized against this antigen. হ্যাঁ, and in subsequent fetomaternal hemorrhage, the antibody is produced. This antibody goes through the placenta, enters into the fetal circulation, and antigen-antibody reaction is occurred, agglutination and hemolysis, and the consequences is erythroblastoses fetalis. Okay. হয়েছে? এই পর্যন্ত কি বুঝতে পেরেছো তোমরা? জি ম্যাম। তারপরে আমি কিছু কন্ডিশন বলেছি, যে কন্ডিশন গুলোতে ফিটোম্যাটার্নাল হেমোরেজ হচ্ছে। ঠিক আছে, কিছু কন্ডিশন বলেছিলাম। এই কন্ডিশন গুলো তোমাদের মধ্যে কেউ বলো, যে কয়টা মনে আছে বলো, একজন বলো, যে কয়টা কন্ডিশন বলতে পারবে বলো। previous miscarriage, abortion, ectopic pregnancy, molar pregnancy. মিসক্যারেজ অ্যাবর্শন একই জিনিস। মিসক্যারেজটা দুই ভাবে হতে পারে, একটা স্পন্টেনিয়াস, যেখানে ফিটোম্যাটার্নাল হেমোরেজের চান্স কম, 3 to 4%, আর একটা হচ্ছে ইনডিউসড। আচ্ছা, একটা বলেছো তার মেডিকেল টার্মিনেশন অফ প্রেগন্যান্সি, হ্যাঁ, তারপর কোন প্রসিডিউর যেমন কোরিওনোভিলাস স্যাম্পলিং, তারপর কর্ডোসিনথেসিস, তারপর অ্যামনোসিনথেসিস। যদি কারো প্লাসেন্টা প্রিভিয়া উইথ ব্লিডিং হয়, তখন এই ব্লাডটা ভিতরে চলে যেতে পারে। তারপর যদি অ্যাব্রাপশন প্লাসেন্টা হয়, যেখানে ব্লিডিং হচ্ছে, প্লাসেন্টার ব্যাক সাইডে ব্লিডিং হচ্ছে, সেই ব্লিডিংটা ম্যাটার্নাল সার্কুলেশন চলে যাচ্ছে, ফিটাল যদি সাইড থেকে ব্লিডিংটা হয়। তারপর এক্সটার্নাল কেফালিক ভার্সন যদি কেউ ফোর্সফুলি করে, অনেক জোরে ভার্সন করতে গেল, অ্যাটেম্প্ট করলো, তখন ব্লিডিং হতে পারে, কারণ সেপারেশন অফ দ্য প্লাসেন্টা হয়, প্লাসেন্টা হয়ে ওখান থেকে ব্লিডিং হয়ে ফিটোম্যাটার্নাল হেমোরেজ হতে পারে। আরেকটা কি বলেছে, যে অ্যাবডোমিনাল ট্রমা যদি হয়, আর এইসব কন্ডিশনে ফিটোম্যাটার্নাল হেমোরেজ হওয়ার চান্স থাকে। তাহলে সব মায়েরই কি আরএইচ আইসোইমিউনাইজেশন হয়? হ্যাঁ, অনলি এটার ইনসিডেন্স হচ্ছে ইন ডেভেলপড কান্ট্রি 15 to 17%, and in India it is 5 to 10%, and only 13% of mother suffers in RH isoimmunization. Why? কেন, এটা কি বলতে পারবে তোমরা কেউ অ্যানসারটা? Only 13%, 1 and 3%, 13% mother suffers in RH isoimmunization because inborn inability to respond to RH antigen. কারণ মায়ের যে ইমিউন সিস্টেম থাকছে, এই ইমিউন সিস্টেমটা আরএইচ অ্যান্টিজেনের এগেইনস্ট রেসপন্স করতে পারে না। তারপর আরেকটা নাম্বার 2 কজ হচ্ছে ইমিউনোলজিক্যালি নন রেসপন্ডার অর হাইপো রেসপন্ডার। তার ইমিউন সিস্টেম রেসপন্স করতে পারে, কিন্তু সব ক্ষেত্রে না, নন রেসপন্ডিং, কোনো কারণে রেসপন্ড করছে না ইমিউন সিস্টেম, অথবা হাইপো রেসপন্ডার,
রেসপন্স করলেও সেই রকম এত কম রেসপন্স করে যে তার এগেনস্টে অ্যান্টিবডি তৈরি করতে পারে না। তারপর লার্জ অ্যামাউন্ট অফ ফিটাল ব্লাড need to entry into the maternal circulation. The sensitizing level is 0.1 ml, যেটা কিছুক্ষণ আগে বললাম। আর এটা হচ্ছে প্রেজেন্স অফ ABO ইনকম্পিটিবিলিটি। কোনো কারণে যদি ABO ইনকম্পিটিবিলিটি থাকে, ABO ইনকম্পিটিবিলিটি মানে মা ও আর ফিটাস A or B ব্লাড গ্রুপ, এই মায়ের ও থাকার জন্য তার কোনো অ্যান্টিজেন নাই, বাট প্রিফর্মড অ্যান্টি A অ্যান্টি B অ্যান্টিবডি থাকছে। যখন ফিটাল রেড সেল এন্ট্রি করছে মায়ের সার্কুলেশনে কন্টেনিং A or B অ্যান্টিজেন, তখন অ্যান্টিজেন অ্যান্টিবডি রিঅ্যাকশন হয়ে অ্যাগ্লুটিনেশন হয়ে যাচ্ছে, সো দে লাইসিস হয়ে যাচ্ছে বিফোর এন্ট্রি ইনটু দ্য রেটিকুলার এন্ডোথেলিয়াল সিস্টেম, cannot liberate the Rh antigen into the reticular endothelial system, so sensitization cannot occur. ঠিক আছে, সেন্সিটাইজ করতে পারে না রেটিকুলার এন্ডোথেলিয়াল। আরেকবার একটু বলা যাবে ম্যাম প্লিজ? যখন Rh আইসোইমিউনাইজেশন তো সবার ক্ষেত্রে হয় না, খুব কম মানুষের ক্ষেত্রে আমরা কনসিকুয়েন্স গুলি দেখতে পাই। মাত্র 13% Rh নেগেটিভ মা Rh আইসোইমিউনাইজেশনের জন্য ফিটাসটা এফেক্টেড হতে পারে। তার কারণ কি? একটা হচ্ছে ইনবর্ন ইনএবিলিটি টু রেসপন্স টু Rh অ্যান্টিজেন। Rh অ্যান্টিজেনের এগেইনস্টে যে রেসপন্স করবে এরকম কোনো অ্যাবিলিটি তার নাই ইমিউন সিস্টেমের। ঠিক আছে, ইমিউনোলজিক্যালি নন রেসপন্ডার অর হাইপো রেসপন্ডার, মানে ইমিউনোলজিক্যাল সিস্টেমটা এতই উইক সে কাজ করতে পারছে না, হাইপো রেসপন্ডার করলেও খুব কম কাজ করছে, 10% থেকে 30% ক্ষেত্রে এরকম হতে পারে। তারপর লার্জ অ্যামাউন্ট অফ ফিটাল ব্লাড নিড টু এন্ট্রি ইনটু দ্য ম্যাটারনাল সার্কুলেশন টু সেন্সিটাইজ দ্য reticular endothelial system. A sensitization জন্য at least 0.1 ml fetal blood should be entry into the maternal circulation, যেটা প্লাসেন্টা দিয়ে এভাবে সাফিসিয়েন্টলি ট্রান্সফিউজ হয় না। আর এটা হচ্ছে যে প্রেজেন্স অফ ABO ইনকম্পিটিবিলিটি। মা যদি ও হয় আর বেবি যদি A or B হয়, তাহলে ও কি হবে? কোনো অ্যান্টিজেন থাকছে না, বাট প্রিফর্মড অ্যান্টিবডি থাকছে এগেইনস্ট অ্যান্টি A and অ্যান্টি B অ্যান্টিজেন। আর fetal red cell containing B or A antigen, when enters into the maternal circulation, they agglutinate and lysis the fetal cell before they enters into the maternal reticular endothelial system, and cannot liberate the Rh antigen for sensitization of the fetal for maternal immune system. Maternal immune system ke সেন্সিটাইজ করার আগেই এই সেলগুলি লাইসিস হয়ে সার্কুলেশনে থেকে বিদায় নিচ্ছে। ঠিক আছে, তাই ABO ইনকম্পিটিবিলিটি যদি কারো থাকে তাহলে ইট ইজ কি? এটা হচ্ছে প্রোটেক্টিভ ইফেক্ট এগেইনস্ট Rh আইসোইমিউনাইজেশন। ওকে, বুঝতে পেরেছো? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, আরেকটা হচ্ছে যে অ্যামাউন্ট অফ অ্যান্টিবডি ট্রান্সফার ফ্রম মাদার টু ফিটাস ইজ নেগলিজেবল। যদি অ্যামাউন্ট অফ অ্যান্টিবডি তৈরি হচ্ছে, কিন্তু এটা মা থেকে বাচ্চার কাছে যেতে একটা টাইমিং এর ব্যাপার আছে, এটা হচ্ছে নেগলিজেবল অ্যামাউন্টে ট্রান্সফার হচ্ছে টু ফিটাস। সো অল ফিটাস নট এফেক্টেড ডিউ টু Rh আইসোইমিউনাইজেশন অর অল মাদার ইজ নট বিকাম আইসোইমিউনাইজড। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা জানি যে প্রাইমারি পেশেন্ট, তোমরা জানো আগে পড়ে আসছে, এগুলো তো ফিজিওলজিতে কিছুটা পড়ানো হয়। আচ্ছা, এখানে তোমরা দেখে জানো যে প্রথম বেবিটা এফেক্টেড হবে না, ফার্স্ট প্রেগন্যান্সি ইজ নট এফেক্টেড। ওয়াই? এতক্ষণে নিশ্চয়ই তোমরা এক্সপ্লানেশন দিতে পারবা, যেহেতু প্রথমবার কি হবে যে প্রথমে তো এক্সপোজ হওয়ার লাগবে, ওই অ্যান্টিজেনটা এক্সপোজড হচ্ছে না, সো কোনো সেন্সিটাইজড হচ্ছে না। অথবা যদি এক্সপোজড হয় ডিউরিং ডেলিভারি, যেহেতু ডিউরিং ডেলিভারি 50% ক্ষেত্রে ফিটোম্যাটার্নাল হেমোরেজ হয়, সেন্সিটাইজড হয়ে থাকতে পারে, কিন্তু অ্যান্টিবডি ফর্মেশন হবে না যদি সাবসিকুয়েন্ট হেমোরেজ না হয়। তাহলে সাবসিকুয়েন্ট হেমোরেজ হবে, তারপরে অ্যান্টিবডি তৈরি হবে, সেই অ্যান্টিবডিকে ক্রস করে তারপর যেতে হবে। তাহলে প্রাইমারি পেশেন্টের ক্ষেত্রে বেবি এফেক্টেড হবে না, কিন্তু যদি মাল্টি হয় তাহলে সেকেন্ড থার্ড বেবিগুলি এফেক্টেড হতে পারে ডিউ টু ফিটোম্যাটার্নাল হেমোরেজ। তার তখন ওই যে সেন্সিটাইজ হয়েছিল, তখন একটা স্মল অ্যামাউন্ট অফ হেমোরেজ হলেই তার অ্যান্টিবডি তৈরি হবে, সেই অ্যান্টিবডিটা ক্রস করে ফিটাসে যাবে এবং কনসিকুয়েন্স অফ ইরাথোব্লাস্টোসিস ফিটালিস হবে। আচ্ছা, এখন এখানে কিন্তু আছে, কিন্তুটা কি? যে আমি তোমাদের বললাম না, হিস্ট্রিতে প্রাইমারি পেশেন্টের ক্ষেত্রে তোমাদের বলতে হবে যে আপনার কোনো ব্লাড ট্রান্সফিউশন হিস্ট্রি আছে কিনা। ওইটা যদি ইনকম্পিটিবল ব্লাড হয় তাহলে তো তার সে সেন্সিটাইজড হয়ে গেল।
আচ্ছা, তারপরে বলতে হবে আপনার কোনো প্রথমে প্রেগনেন্সিতে প্রথমের দিকে আপনার কোনো ব্লিডিং এর হিস্ট্রি আছে কিনা, আপনার কোনো প্রসিডিউরের মধ্যে গিয়েছিলেন কিনা, যেমন কোরিনেভিলার স্যাম্পলিং ট্যাম্পলিং এগুলি করা হয়েছিল কিনা, তাহলে ফিটোম্যাটার্নাল হেমোরেজ একটা চান্স থাকছে। তাহলে প্রাইমারি হলো এই প্রেগনেন্সি অ্যাফেক্টেড হতে পারে যদি তার এই হিস্ট্রিগুলি থাকে। ওকে, আচ্ছা, আরেকটা কথা হচ্ছে যে প্রাইমারি পেশেন্টের ক্ষেত্রে কেন এফেক্টেড হয় না, যখন সেন্সিটাইজড হয় ইমিউন সিস্টেম তখন প্রাইমারি অ্যান্টিবডি হচ্ছে IgM, যেটা লার্জ মলিকুলার ওয়েট ক্যান নট ক্রস থ্রু দ্য প্লাসেন্টা and cannot affect the baby. আর in subsequent hemorrhage, the next antibody is IgG. IgG is molecular weight is small, so can go through the placental circulation and enters into the fetus and produce the erythroblastoma fetalis. So fetus affection হবে। ওকে, আচ্ছা, এখন তাহলে তোমাদের এখানে কোশ্চেন তাহলে কি কি হলো, একটা বললাম যে why all Rh negative mothers are not affected, তাহলে এটা কোশ্চেন অ্যান্সার তোমাদের বলে দিলাম। তারপর why primary patient or first pregnancy is not affected, যদি এই কোশ্চেনটা তোমাদের করে সাইডে মনে করো বেড সাইডে করা হয়, তোমাদের কারো Rh নেগেটিভ বলেছে তখন, তাহলে তার এক্সপ্লেনেশন হচ্ছে এটা, ঠিক আছে। আর এবার ইনকম্প্যাটিবিলিটি হাউ প্রোটেক্ট দ্য Rh ইমিউনাইজেশন, তাহলে এটার অ্যান্সার তোমাদের বলে দিচ্ছি। আচ্ছা, এখন নেক্সট কোশ্চেন হচ্ছে তোমাদের what are the complications of Rh isoimmunization? তাহলে কমপ্লিকেশনস গুলো কি কি, একটা হচ্ছে যে ফিটাল কমপ্লিকেশনস and another is maternal complications. So fetal complications are congenital hemolytic anemia, neonatal jaundice and icterus gravis, যেটাকে বলা হয় icterus gravis neonatum, আর এটা হচ্ছে hydros fetalis, যেটা হচ্ছে সিভিয়ার ফর্ম অফ Rh isoimmunization। যদি Rh isoimmunization হয় তাহলে তার যে সিভিয়ার ফর্মটা সেটা হচ্ছে hydros fetalis। তাহলে যেটা সিভিয়ার সেখান থেকে শুরু করি, এটা কিভাবে হচ্ছে, যেহেতু অ্যান্টিজেন অ্যান্টিবডি রিঅ্যাকশন হয়ে সেলগুলি লাইসিস হচ্ছে, সেল আর বেশি ডিস্ট্রাকশন হচ্ছে, হিমোলাইসিস হচ্ছে, হিমোলাইসিস লিডিং টু অ্যানিমিয়া and leading to inadequate red blood cells in the fetal circulation to carry the oxygen. So there is the anoxia and there is the availability of red cell is reduced, anoxia and the anoxic injury to liver. So liver damage occur and hypoprotein, which leads to hypoproteinemia. So hypoproteinemia leads to generalized edema. Okay, and another mechanism is anemia. There is a hemolysis of fetal red cell leads to anemia. There is anoxia and with to fetus, fetal cardiac activity is increased. There is a high output cardiac failure leads ascites, pericardial effusion or pleural effusion. And another mechanism, these are the mechanism. And placental change টা কি হয়, placental change is hyperplacentosis. কেন? In response to hypoxia, placental cell number and placenta become hypertrophic. Of blood into fetus. যেহেতু অ্যানোক্সিয়া হচ্ছে, হাইপক্সিয়া হচ্ছে, এর রেসপন্সে কিছু চেঞ্জ হচ্ছে, এই চেঞ্জগুলি এগুলি এবং সবকিছু মিলে কি হচ্ছে, আলটিমেটলি অ্যাসাইটিস, প্লুরাল ইফিউশন, পেরিকার্ডিয়াল ইফিউশন increased the cardiac chamber and the fetus, ultimately the fetus become edematous and hydropic. This is known as hydros fetalis. And it is defined as hydros fetalis defined as accumulation of extracellular fluid between two or more body cavities known as a hydros fetalis. তাহলে এই পর্যন্ত কি তোমরা ক্লিয়ার হয়েছো, বুঝতে পেরেছো? জি ম্যাম। আচ্ছা, তাহলে these are the most serious consequence of erythroblastosis fetalis. Next, icterus gravis neonatum. What is this? When fetus remains in utero, the
বিলিরুবিন আমি তোমাদেরকে বললাম যে কি হচ্ছে হাইপক্সিক ইনজুরি টু লিভার। হাইপক্সিক ইনজুরি টু লিভার হওয়ার জন্য একটা লিভার ড্যামেজ হলো। আরেকটা কি হচ্ছে যখন রেড সেলগুলি ডিস্ট্রাকশন হয়, এক্সেস রেড সেল ডিস্ট্রাকশন হচ্ছে না, এর এক্সেস ডিস্ট্রাকশন হওয়ার জন্য কি হচ্ছে বিলিরুবিন ইনটু দা ফিটাল সার্কুলেশন ইনক্রিজ করতেছে। বিলিভার্ডিন আসে, সেখান থেকে বিলিরুবিন আসে, যেহেতু লিভার অলরেডি কম্প্রোমাইজ। This fetal liver cannot conjugate this bilirubin from unconjugated to conjugated bilirubin, convert করতে পারে না। হ্যাঁ, but fetus remains within in utero. This unconjugated bilirubin enters into the maternal circulation. This unconjugated bilirubin also circulate through the into the amniotic fluid, to the pulmonary secretion, to the skin, and also from the placenta antiport enters into the amniotic fluid. So jaundice not appear at birth. At birth ওই বাচ্চার কোনো রকম jaundice থাকবে না। But when the cord is clamped, কর্ডটাকে ক্ল্যাম্প করলাম, this fetal blood cannot enter into the maternal circulation, remains within the fetus, and premature fetal liver cannot conjugate unconjugated bilirubin to conjugated bilirubin. Unconjugated bilirubin is toxic, not lipid soluble, not water soluble, remains within the fetus and cause jaundice. Okay? আচ্ছা, এটা মেকানিজম বুঝেছো? বুঝতে পেরেছো? জি ম্যাম। আচ্ছা, তাহলে জন্ডিস কেন হলো এটা বুঝলাম। এরপরে হচ্ছে কনজেনিটাল অ্যানিমিয়া। দিস ফিটাস born with congenital anemia. এটা মেকানিজম তোমরা এতক্ষণ সবাই বুঝে গেছো। কেন? ডিউ টু হেমোলাইসিস অফার ডিউ টু RH অ্যান্টিজেন এগেইনস্ট কি হচ্ছে অ্যান্টিবডি, ম্যাটারনাল অ্যান্টিবডি ফর্মেশন হচ্ছে। দিস অ্যান্টিবডি binds with the RH antigen in the fetal cell membrane, and the hemolysis of the RBC occur. RBC hemolysis হচ্ছে, hemolysis হয়ে this baby become anemic. হ্যাঁ, এবং in response to anemia there is extramedullary activity increase. Extramedullary activity তাহলে কোথা থেকে তৈরি হবে? লিভার and spleen. So hepatomegaly and splenomegaly occur. এর রেসপন্সে হেপাটোমেগালি স্প্লিনোমেগালি হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আর এক্সেসিভ immature red cells, blood found in fetal circulation, এই কন্ডিশনটাকে তখন বলা হচ্ছে erythroblastosis fetalis. In response to anemia due to extramedullary erythropoiesis, excessive immature red cell, that is erythroblast, found in fetal circulation, this is known as erythroblastosis fetalis. Okay? Up to 6 weeks after birth, antigen-antibody reaction occur and continuation of red cell destruction. After this, no antibody is found in fetal circulation. Okay? আচ্ছা, এখন হচ্ছে affection of mother. মায়ের usually কোনো affection হয় না, but this mother may become preeclampsia, may develop polyhydramnios, may develop due to big baby hydrocephalus, develop consequence of respiratory discomfort and consequence of big baby hypofibrinogenemia due to thromboplastin released from the dead fetus and enters into the maternal circulation, may develop DIC, and postpartum causes postpartum hemorrhages. And another ominous feature is maternal syndrome. This is due to generalized edema of the mother, proteinuria, and pruritus due to increased bilirubin level in mother. It is ominous feature. It indicate imminent fetal death. বুঝতে পেরেছো এই পর্যন্ত? জি ম্যাম। জি ম্যাম। শুধু কি জি ম্যাম বলছো নাকি বুঝে বলছো? আচ্ছা, গেল তাহলে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা থিওরিটিক্যালি অনেক কিছুই জানলাম। আমরা পেশেন্টে আমরা যখন বেডসাইডে এই পেশেন্টটাকে পাবো, আমরা কিভাবে প্রেজেন্ট করব? বেডসাইডে এই পেশেন্টটাকে যদি আমরা পাই যে একটা মা, একটা আরএস নেগেটিভ মাদার, তার কোনো কিছুই নেই আর শুধু আরএস নেগেটিভ, তাহলে এইভাবে প্রেজেন্ট করতে পারি। তাহলে তোমার হিস্ট্রিতে তুমি কি বলবা বলো দেখি? তুমি পেশেন্টের চিফ কমপ্লেইনে কি বলবা বলো? পেশেন্টের চিফ কমপ্লেইনটা কি হবে পেশেন্টের? আরেকবার বলেন, কিছু জানি না।
আচ্ছা, এই পেশেন্টের তোমার প্রথমে তো পার্টিকুলার্স, আমরা হিস্ট্রিতে জানি যে প্রথমে লিখতে হবে পার্টিকুলার্স অফ দ্য পেশেন্ট, দেন কি বলবো যে পার্টিকুলার্স এর মধ্যে কোনো ইম্পর্টেন্ট কোনো ফিচার আছে কিনা আরএইচ আইসোলাইজেশনের পরে, যেটা মাথায় রাখতে হবে, সেরকম কিছু নাই। এরপরে চলে আসছে চিফ কমপ্লেন, তাহলে সে কি বলতো, তখন তোমাকে লিখতে হবে যে প্রেগনেন্সি ফর 2 উইকস এন্ড নোন কেস অফ আরএইচ নেগেটিভ মাদার, ঠিক আছে। আর অথবা যদি তার অ্যান্টিবডি পজিটিভ হয়ে যায় মায়ের, তাহলে কি বলবো, তখন কি বলতে হবে বলো দেখি, নন কেস অফ আরএইচ আইসোলাইজেশন, ঠিক আছে। তাহলে চিফ কমপ্লেনে কি লিখবে, 2 উইক অফ প্রেগনেন্সি উইথ নন কেস অফ আরএইচ আইসোলাইজেশন। প্রেজেন্টিং ইলনেসে গিয়ে কিভাবে এটা ইলাবোরেট করবা, প্রেজেন্টিং ইলনেসে বলতে হবে যে according to the statement of the patient she was reasonably well then she became pregnant and her first date of last menstrual period was, যেটা ডেট থাকবে সেটা বলতে হবে, and according to her expected date of delivery is and her pregnancy was planned pregnancy, she took regular antenatal checkup। তাকে জিজ্ঞাসা করবে আপনি প্রতি মাসে মাসে চেকআপ করেছেন কিনা, আপনার প্রেগনেন্সিতে কোনো সমস্যা হয়েছিল কিনা। হ্যাঁ, যদি সমস্যা থাকে, মনে করো যে মাথায় থাকতে হবে তোমার প্রি-এক্লাম্পসিয়া, পলিহাইড্রা, অ্যামনিওসিস মাথাতে আছে তোমার, তাই না, তাহলে এগুলো বলতে হবে। আপনার শরীর টরে বেশি ফুলে গেছিল, প্রেশার বেশি ছিল, আপনার পেট কি মানে মাসের তুলনায় খুব বেশি বড় হয়ে গেছে, তাহলে আপ টু হার 2 weeks of pregnancy her pregnancy remain uneventful। কোনো তার যদি সমস্যা না থাকে তাহলে লিখতে হবে যে her up to 34 weeks her pregnancy remain uneventful, but after 34 weeks of pregnancy her obstetrician suggested her to do during her routine antenatal checkup suggested for doing antibody titer, and which reveal যেটা রিভিল করবে, মানে যে রিপোর্টটা যা আসবে সেটা তোমাকে বলতে হবে। আর যদি অ্যান্টিবডি এমন আসে যে অ্যান্টিবডি নেগেটিভ, তাহলে তোমার ডায়াগনোসিসে আসবে অ্যাথোরিক প্রেগনেন্সি উইথ আরএইচ নেগেটিভ মাদার। আর যদি দেখা যায় যে আরএইচ অ্যান্টিবডি টাইটারটা পজিটিভ আছে এবং টাইটারে একটা ফাইন্ডিং আসে, হ্যাঁ 1:16, 1:32, 1:64 এরকম কোনো ফাইন্ডিং আসে, তাহলে সেই ফাইন্ডিংসটা তোমাকে মেনশন করে দিতে হবে। আচ্ছা, তারপরে বলতে হবে যে সো শি ওয়াজ রেফার্ড টু দিস হসপিটাল, তুমি যেই হসপিটাল, তোমাকে তো এখানে এম আব্দুল মেডিকেল কলেজ হসপিটাল ফর ফার্দার ম্যানেজমেন্ট, and after admission her RH antibody titer was again done। যদি এগেইন করা হয়ে থাকে তাহলে সেটা কত, সেটা কি ইনক্রিজিং ছিল কিনা, হ্যাঁ সেটা তোমাকে মেনশন করতে হবে। তারপরে তুমি চলে যাবা her obstetric, regarding her obstetric history she is married for 2 years, প্যারা 0 বা প্যারা যদি সে যদি মাল্টি হয় তাহলে প্যারা কত, ডেলিভার্ড ভ্যাজাইনালি, মোড অফ ডেলিভারিটা বলে দেবে একসাথে, অর বাই সিজারিয়ান সেকশন, এন্ড এজ অফ হার লাস্ট চাইল্ড ইজ এত। আচ্ছা, এখানে অবস্টেট্রিক হিস্ট্রির মধ্যে ইম্পর্টেন্ট, যেটা তোমাদেরকে আমি আগেই বললাম, মাল্টি পেশেন্টের ক্ষেত্রে তার লিভিং ইস্যু করাটা, তার কোনো নিউনাটাল ডেথ ছিল কিনা, স্টিল বর্ন আইওডি ছিল কিনা, দিস ইজ সাজেস্টিভ ফর ফিটাল অ্যাফেকশন। হ্যাঁ, তাহলে তোমার জন্য এটা ভালো। যদি সে আরএইচ আইসোলেশন হয় তাহলে তুমি একে এস্টাবলিশ করতে পারবা। তারপরে তোমাকে বলতে হবে এজ অফ লাস্ট চাইল্ড, যদি তার কোনো অ্যালাইক ইস্যু থাকে তার লাস্ট চাইল্ড অবশ্যই মেনশন করতে হবে। আর এরপরে বলতে হবে মেনস্ট্রুয়াল হিস্ট্রিটা আবার বলবা, মিনাকে at her 2 years of age menstrual cycle was regular and LMPT আগে মেনশন করে দিচ্ছে, আর বলা দরকার নেই। তারপরে কি বলবা, তার she gave no history of তারপরে তোমার কন্ট্রাসেপটিভ হিস্ট্রিটা বলতে হবে। হ্যাঁ, অবস্টেট্রিক হিস্ট্রি, মেনস্ট্রুয়াল হিস্ট্রি, দেন কন্ট্রাসেপটিভ হিস্ট্রি কি ছিল। আর যদি তার কোনো হেমোরেজ থাকে ডিউরিং দিস প্রেগন্যান্সি, নো হিস্ট্রি, তাহলে ওই যে নো বলে বলতে হবে। হ্যাঁ, নো হিস্ট্রি অফ hemorrhage in her early pregnancy, in early gestational age of this pregnancy, no history of abdominal trauma or any procedure like amniocentesis corniculus sampling in this pregnancy. She gave no history of blood transfusion in this pregnancy. যদি প্রাইমারি হয় তাহলে or prior no history of prior blood transfusion, তার আগে কোনো ব্লাড ট্রান্সফিউশনের হিস্ট্রি সে দেয়নি। তারপরে তার ইম্পর্টেন্ট কোনো মেডিকেল ডিসঅর্ডার আছে কিনা, কোনো কোমরবিডিটিস আছে কিনা, এই প্রেগন্যান্সিতে আমরা তো জানি না সে ডায়াবেটিক কিনা, হাইপারটেনসিভ কিনা, তাহলে এইটাও তাকে মেনশন করতে হবে। নো হিস্ট্রি, শি ইজ নর্মোটেনসিভ এন্ড নন ডায়াবেটিক, ঠিক আছে। এরপরে তুমি চলে আসবা তার
কোনো ফ্যামিলি হিস্ট্রি বা ইম্পর্টেন্ট যদি কোনো হিস্ট্রি থাকে এই কেসের সাথে রিলেভেন্ট সেটা বলবা। তারপরে তোমাকে চলে আসতে হবে এক্সামিনেশনের পয়েন্টের মধ্যে জেনারেল এক্সামিনেশনের মধ্যে তুমি কি ব্লাড প্রেশারটা খুবই ইম্পর্টেন্ট, কারণ কি একলামশিয়া হতে পারে, তাহলে ব্লাড প্রেশার ইডিমা এগুলির প্রতি ইম্পর্টেন্স দিতে হবে। জন্ডিস ডেভেলপ করছে কিনা, যেটা তোমাদেরকে বললাম যে উমিনাস একটা ফিচার ফর ইমিনেন্ট ফিটাল ডেথ, যদি এটা ডেভেলপ করে তার মানে তার ইমিনেন্ট ফিটাল ডেথ হয়ে গেছে। আরেকটা কি বললাম যে তার অ্যাবডোমেনটা, তারপরে তুমি অ্যাবডোমেন এক্সামিনেশন করছো, তাহলে যদি পলিহাইড্রোঅ্যামিনোসাইট সিম্পাইশো ফান্ডাল হাইট মোর দেন দ্য জেস্টেশনাল এজ হবে, অ্যাবডোমিনাল গাট ইজ মোর দেন দ্য not correspond to the gestational age, and that is more than the gestational age হবে, ঠিক আছে। দেন লাইভ প্রেজেন্টেশন অফ দ্য ফিটাস দেখতে হবে যে লংজিটিউডাল লাইভ না অবলিক না ট্রান্সভার্স হয়ে আছে, আর একটা দিতে হবে ফিটাল হার্ট। তারপরে এই পর্যন্ত এক্সামিনেশন ফাইন্যান্স লিখলাম, লেখার পর তোমাকে আবার কি বলতে হবে স্যালিয়েন্ট ফিচার, ঠিক আছে। তাহলে স্যালিয়েন্ট ফিচারটা তোমার কি হয়ে বলবো, এখন আমি তো এই পর্যন্ত বললাম, তোমরা এখন সুন্দর করে আমাকে স্যালিয়েন্ট ফিচারটা বলো। বলো কেউ একজন, কে বলবা বলো। কি ব্যাপার, তোমরা কেউ কথা বলছো না কেন? সবাই ঘুমাচ্ছ নাকি? না ম্যাম, ম্যাম আপনি একটু গুছিয়ে বলে দেন ম্যাম। সাইলেন্ট টিচারটা তোমরা বলো, একজন বলার চেষ্টা করো, আমি তো বলছি, বলো আর কি। My patient, Mrs. X, 40 years or 32 years age, para 0 or primary gravida, হ্যাঁ তাহলে সাইলেন্ট ফিচারটা বলো। belonging from a middle class family, hailing from একটা জায়গার নাম বললা, got herself admitted in M. Abdul Rahim Medical College Hospital on Echo, তাহলে তুমি ডেট অফ অ্যাডমিশনটা অবশ্যই তোমাদের পার্টিকুলার্স অফ দ্য পেশেন্টের মধ্যে লিখে ফেলতে হবে। With the at her 34 weeks pregnancy and with the she is known case of RH isolation, তাহলে শুরুটা এরকম হবে, ঠিক আছে। তারপর প্রেজেন্টিং ইলনেসে যা যা বলছে এতক্ষণ বকবক করছি সেই সব কিছুই বলবো আবার সুন্দর করে সাথে। She is, according to the statement of the patient, she was a regularly menstruating woman with the average flow antiduration. Her first date of last menstrual period was on যত থাকবে সেটা, and accordingly her expected date of delivery is her date of delivery also her pregnancy is also confirmed by early ultrasonogram, and her expected date of delivery is correspond with the ultrasonogram scan, ঠিক আছে। আলট্রাসোনোগ্রাফি স্ক্যানের সাথে যেটা করসপন্ড করছে তার মানে এই ডেটটা মোর অ্যাকুরেট হবে, এটাও মেনশন করে দিতে হবে, হ্যাঁ। She took regular antenatal checkup, duly immunized, and it is her planned pregnancy, and up to this এত উইকস, যত উইক পর্যন্ত তার কোনো সমস্যা নাই, তা সে হসপিটালে কেন ভর্তি হয়েছে সেটা তো শুনতে হবে। হসপিটালে ভর্তি হলেন কেন আপনি, যে কেউ তাকে রেফার করছে যে বাবা তুমি আরএইচ নেগেটিভ, বাইরে বাইরে ঘুরে না বেড়ে তোমার অ্যান্টিটি করতে হবে, ফলো আপে থাকো, যখন হসপিটালে গিয়ে ভর্তি হও। তাহলে কোনো অবস্টেট্রিশিয়ান থেকে রেফার করতে পারে, অথবা সে কোনো কারণে টার্মিনেশন অফ প্রেগন্যান্সির জন্য হসপিটালে ভর্তি হয়েছে, হ্যাঁ। তাহলে কত উইকসে সে আসলো, অথবা তার অ্যান্টিবডি টাইটার করা ছিল বাইরে, সে অ্যান্টিবডি টাইটারে দেখা গেল যে অ্যান্টিবডি টাইটারটা রাইজিং, তার মানে ফিটাল অ্যাফেকশন হওয়ার চান্স আছে, এই কারণে সে হসপিটালে ভর্তি হয়েছে। তাহলে এইগুলি মেনশন করবা, হ্যাঁ। আর প্রেজেন্টিং ইলনেস মোটামুটি এরকমই, একটু প্রেজেন্টিং ইলনেস সাইলেন্ট ফিচারটা মোটামুটি সুন্দর করে যদি প্রেজেন্ট করতে পারো তাহলে অনেক ভালো নাম্বার পাবা, যেটা এই পরীক্ষায় যারা এবার প্রেজেন্ট করেছো তোমাদের প্রেজেন্টেশনটা খুব মানে পোর কোয়ালিটি ছিল, কেন আমি জানি না, হয়তো তোমরা নিজেরা পড়াশোনা করার বা ডিসকাস করার টাইম পাও এই জন্য। আচ্ছা, তাহলে হিস্ট্রি নিয়ে তোমাদের আর কোনো কোয়ারি আছে? নাই। আচ্ছা, এখন তোমরা নেক্সট কিভাবে ম্যানেজ করবা? নেক্সট ম্যানেজমেন্ট হচ্ছে তোমরা আমরা জানি যে পেশেন্ট যখন আরএইচ নেগেটিভ হয় তখন তাকে ফলো আপ করতে হয়। যদি প্রাইমারি পেশেন্ট হয় তাহলে কি ফলো আপ করবো? অ্যান্টিবডি টাইটার, ঠিক আছে। অ্যান্টিবডি ইনডাইরেক্ট মাইল্ড ইনডাইরেক্ট হোম টেস্ট করে অ্যান্টিবডি আছে কিনা প্রথমে দেখতে হবে। যদি অ্যান্টিবডি নেগেটিভ হয় তাহলে আর তাহলে তাকে আমি কখন করবো? যদি নেগেটিভ তখন প্রথমে আমি 12 উইকসে, দেন 20 উইকস, 24 উইকস, 28 উইকস, দেন 36 উইকস, এইভাবে আমি অ্যান্টিবডি টাইটারটা করতে থাকবো কখনো পজিটিভ হচ্ছে না। আর যদি মাল্টি হয় তাহলে কখন করব? তাহলে তার 20 উইকস এর পর থেকে আমি মান্থলি অ্যান্টিবডি টাইটার করতে থাকবো, ঠিক আছে।
আর এরপরে যদি তার অ্যান্টিবডি টাইটার পজিটিভ হয়ে যায় তাহলে ওই মাকে মানে ওই পেশেন্টকে তাকে আমাকে ফলো আপ করতে হবে। তখন আর অ্যান্টিবডি টাইটার দিয়ে ফলো আপ করবো, তার অ্যান্টিবডি টাইটার পজিটিভ, তার মানে তাকে আমাকে এখন দেখতে হবে ফিটাল অ্যাফেকশন আছে কিনা। ঠিক আছে, অ্যান্টিবডি টাইটারটা পজিটিভ হয়ে গেলে আমি তাকে ফিটাল অ্যাফেকশন দেখার জন্য চলে যাব। এখানে কিছু ইনভেস্টিগেশনের নাম তোমাদের জাস্ট জানতে হবে। একটা হচ্ছে নন ইনভেসিভ প্রসিডিউর, একটা হচ্ছে ইনভেসিভ প্রসিডিউর। নন ইনভেসিভ প্রসিডিউরের মধ্যে আলট্রাসোনোগ্রাম একটা, আরেকটার নাম হচ্ছে মিডল সেরিব্রাল আর্টারি ডপলার স্টাডি। নামটা শুধু মনে রাখো, এটা কি জিনিস অত মানে ডিটেলস জানতে হবে না। আর যেটা প্রসিডিউর ইনভেসিভ মানে কোনো কারণে ইনভেশন করা হচ্ছে, মা ফিটাস দুজনে ইনভেসিভ প্রসিডিউরের মধ্যে যাচ্ছে, এরকম প্রসিডিউরের নাম হচ্ছে অ্যামনিওসিনথেসিস। মানে একটা নিডল দিয়ে অ্যামনিওটিক ক্যাভিটির মধ্যে গিয়ে অ্যামনিওটিক যে ফ্লুইডটা সেটাকে উইথড্র করে নিয়ে আসে। মানে দেখা হয় যে বিলিরুবিন লেভেল কত, যদি এটা হচ্ছে একটা অপটিক্যাল ডেনসিটি দিয়ে দেখা হয় 450 ন্যানোমিটার ওয়েভ লেন্থে এটা মেজার করা হয়। যদি ডেভিয়েশন বাল্জ পাওয়া যায়, সেই ডেভিয়েশন বাল্জটাকে মেজার করে মডিফাইড লিলিস চার্ট নামে একটা চার্ট আছে, এই চার্টে প্লট করা হয়। এই চার্টে 3টা জোন আছে, লিলিস জোন 1, 2 and 3। হ্যাঁ, যদি 1-এ পড়ে তাহলে মাইল্ড অ্যাফেকশন, 2-এ পড়লে মডারেট অ্যান্ড 3-তে পড়লে সিভিয়ার অ্যাফেকশন। এইভাবে বেবিটা অ্যাফেক্টেড কিনা সেটা আমরা মনিটর করতে পারি। আর আরেকটা হচ্ছে কর্ডোসিনথেসিস, ডাইরেক্ট ফিটাল ব্লাড থেকে কর্ড ব্লাডটা নিয়ে ফিটাল কর্ড ব্লাড স্যাম্পলিং করে হেমাটোক্রিট লেভেলটা দেখা হয়। দেখে সেটা কত, দেখে অ্যানিমিয়া, দ্য ডিগ্রি অফ অ্যানিমিয়া আছে কিনা, এইভাবে চিন্তা করে তার টার্মিনেশন অফ প্রেগন্যান্সি করতে হবে। যদি নন ইমিউনাইজড মাদার হয় তাহলে প্রেগন্যান্সি শুড নট গো বিয়ন্ড দ্য এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি, পোস্ট ডেট করা যাবে না। আর যদি ইমিউনাইজড হয়ে যায় তাহলে কি করবো, যদি সিভিয়ারলি অ্যাফেক্টেড হয় তাহলে 34 উইকসেই টার্মিনেশন করবো। আর যদি নট অ্যাফেক্টেড, মাইল্ডলি অ্যাফেক্টেড, হ্যাঁ, তাহলে উইথ ক্লোজ মনিটরিং, ফিটাল মনিটরিং and maternal monitoring, pregnancy should be continued up to 37 minutes, then termination of pregnancy. আর এই সব প্রসিডিউর গুলি করতে হবে কোথায়, একটা টার্সিয়ারি কেয়ার হসপিটালে with a multidisciplinary approach in presence of a skilled obstetrician, neonatologist and anesthesiologist with the advantages of NICU, neonatal intensive care unit থাকতে হবে ওই হসপিটালে, তার ফ্যাসিলিটিস ফর ফটোথেরাপি, এক্সচেঞ্জ ট্রান্সফিউশন থাকতে হবে। ওকে, আচ্ছা, হাউ উই প্রিভেন্ট আরএইচ আইসোলেশন, কিভাবে প্রিভেন্ট করতে পারি? তোমরা কি শুনতে পাচ্ছ? জি ম্যাম, শুনতে পাচ্ছি ম্যাম। বুঝতে পারতেছো কিছুটা নাকি? প্রিভেনশন নাও, জি, ma'am. প্রিভেনশন, ওকে, প্রিভেনশন অফ আরএইচ এন্ড আইসোলেশন। আচ্ছা, এখন আমরা হাউ উই প্রিভেন্ট আফটার ডেলিভারি। এই কোশ্চেনটা কিন্তু ম্যাডামদের খুবই পছন্দের একটা কোশ্চেন। এটা বেড সাইডও ধরে, তোমাদের যে টেবিল ভাইবা এখানেও ধরে। হ্যাঁ, যে একটা আরএইচ নেগেটিভ মা, কোনো একটা সিনারিও থাকলো, তোমাদের প্রবলেম বেসড গুলি যেমন থাকে, সে তার ডেলিভারি হলো, তখন তুমি কি করবা? হ্যাঁ, তখন কিভাবে তুমি কি করবা, শুধু এই কথা বলে কি করবা, মানে প্রিভেনশন অফ আরএইচ আইসোলেশন যেন না হয় তার জন্য আসলে কি করবা এটাই জানতে চাচ্ছি ম্যাডাম। তখন কি করবা বলে চুপ করে থাকে, এটা বুঝে নিতে হবে যে আসলে প্রিভেনশন কেমন করে করবো। হ্যাঁ, তাহলে কি কি হয় প্রিভেন্ট করতে পারি, 3টা হেডলাইনে তোমাকে বলতে হবে। একটা হচ্ছে অ্যাক্টিভ ইমিউনাইজেশন, অ্যান্টি গামা গ্লোবুলিন আমি তাকে মাকে দিয়ে দিব, যেন ওই আরএইচ অ্যান্টিজেনটাকে কোড করে ফেলে এবং তার এগেইনস্টে কোনো সেন্সিটাইজেশন টু রেটিকুলার এন্ডোথেলিয়াল সিস্টেম না করতে পারে। ঠিক আছে, আরেকটা হচ্ছে যে আর কি করতে পারি, আরেকটা হচ্ছে যে তার ফিটো ম্যাটার্নাল হেমোরেজটাকে আমি কমানোর জন্য কিছু প্রিকশন নিতে পারি। আর আরেকটা হচ্ছে যে ফ্রম হার বার্থ টু মেনোপজ দিস পেশেন্ট শুড নট রিসিভ এনি মিসম্যাচ ব্লাড ট্রান্সফিউশন। তাহলে 3টা হেডিং। আচ্ছা, তাহলে ফার্স্ট হেডিং এ কি বললাম, অ্যাক্টিভ ইমিউনাইজেশন অফ অ্যান্টি গামা গ্লোবুলিন টু মাদার প্রোভাইডেড দ্য মাদার ইজ অ্যান্টিবডি ইজ নেগেটিভ। মাদের অ্যান্টিবডি নেগেটিভ এন্ড ফিটাস ইজ পজিটিভ, মানে ফিটাসটাকে পজিটিভ হতে হবে। ফিটাস যদি নেগেটিভ হয় তাহলে মায়ের কি অ্যান্টিডি দিব? বলো কেউ, ফিটাস পজিটিভ, মাকে অ্যান্টিবডি দিব কি? তো বলো, এই নেগেটিভ ফিটাস, মাও নেগেটিভ, তাহলে অ্যান্টিবডি অ্যান্টিজেনিসিটি থাকতেছে না, অ্যান্টিবডি হবে না। তাহলে আমি দরকার হবে না। হ্যাঁ, তখন তো আর কোনো আইসোলেশন হওয়ার প্রশ্নই আসে না, কারণ আরএস নেগেটিভ যে অ্যান্টিজেন, আরএস নেগেটিভ মানে কি, ডি অ্যান্টিজেন ওর নাই, আরএস ডি নেগেটিভ, তাই না? আর আরএস ডি পজিটিভ মানে ওর ডি অ্যান্টিজেন আছে, তার এগেইনস্ট কিন্তু অ্যান্টিবডি।
হচ্ছে, তাহলে কি অ্যান্টিবডি দিব? তাহলে মাকে দিব বললাম না যে প্রোভাইডেড দ্য ইনডাইরেক্ট হোম টেস্ট ইজ নেগেটিভ, তার মানে তার তখনও আরএইচ আইসোইমিউনাইজেশন হয়নি, হয়ে গেলে আর অ্যান্টিবডি দিয়ে কোনো লাভ নেই। তারপর অ্যান্ড ফিটাস ইজ আরএইচ পজিটিভ। ওকে, এই কথাটা বলতে হবে এইভাবে। তাহলে অ্যান্টিডি গামা গ্লোবুলিন যেটা আমরা দেই, হ্যাঁ পার্টোবোলিন নামে পাওয়া যায়, এটা মাকে আইএম দিতে হবে উইথিন 72 আওয়ার্স অফ ডেলিভারি। এখান থেকে 300 মাইক্রোগ্রাম এবং এটা 30 ml ফিটাল রেড সেলকে এটা নিউট্রালাইজ করে ফেলে। ঠিক আছে, ইউজুয়ালি দেখা যায় নর্মাল কন্ডিশনে এর চেয়ে বেশি ফিটোম্যাটার্নাল হেমোরেজ হয় না। যদি কোনো কারণে দেখা যায় যে ফিটোম্যাটার্নাল হেমোরেজের চান্স বেশি, লাইক অ্যাবরাপশন প্লাসেন্টা পিভি অনেক বেশি ব্লিডিং হয়েছে, so chance of fetal blood enters into the maternal circulation is more. So in that case একটা টেস্ট করা যায়, এই টেস্টটার নাম হচ্ছে ক্লে হেওয়ার বেটকি টেস্ট। নামটা মনে রাখো, ক্লে হেওয়ার বেটকি টেস্ট। এই টেস্টটা কি? এটা হচ্ছে অ্যাসিড ইলিউশন টেস্ট। এটা পিবিএফ যে ফিল্মটা থাকে না, সেখানে ফিটাল ব্লাড না হয়, হ্যাঁ সেখানে ম্যাটার্নাল ব্লাড, সরি ফিটাল ব্লাড না ম্যাটার্নাল ব্লাড না হয়, নিয়ে ওটাকে সাইট্রিক অ্যাসিড দেওয়া হয়। এই অ্যাসিড দেওয়ার জন্য মায়ের যে রেড সেল গুলো এগুলি লাইসিস হয়ে যাবে, কিন্তু ফিটাল যে রেড সেল এখানে ফিটাল হিমোগ্লোবিন থাকে ক্যান নট লাইসিস দ্য ফিটাল রেড সেল and it appear as dark refractile body in 50 low power field. 50 low power field যদি আমরা দেখি তখন এটাকে ডার্ক একটা রিফ্র্যাক্টাইল বডির মধ্যে দেখা যায়। ইচ ফিল্ডে যদি ফিটাল রেড সেল, এটা যদি 80 ফিটাল রেড সেল পাওয়া যায়, and that means 4 ml fetal blood enters into the maternal circulation. ঠিক আছে, এইভাবে আমরা ক্যালকুলেট করে বের করতে পারি যে কতখানি বেশি দিতে হবে। হ্যাঁ, আর যেটা 10 মাইক্রোগ্রাম of NTD neutralizes 1 ml of fetal antigen. ওকে, তাহলে এইভাবে হিসাব করেও আমরা বের করতে পারবো যে কতখানি অ্যান্টিডি আমাদেরকে দিতে হবে। তাহলে 300 মাইক্রোগ্রাম করে 30 ml কে, তাহলে 10 মাইক্রোগ্রাম করবে 1 ml। বোঝা গেছে? আর কোন টেস্ট করে আমরা বুঝবো যে এক্সট্রা অ্যামাউন্ট লাগবে কিনা বা অ্যাকুরেটলি কিভাবে বুঝবো? ক্লে হেওয়ার বেটকি টেস্ট। আরো নিউয়ার টেস্ট আছে, এই নিউয়ার টেস্টের নাম হচ্ছে ফ্লো সাইটোমেট্রি, আর এটা হচ্ছে ইমিউনোফ্লোরেসেন্স টেস্ট। ওকে, আচ্ছা আর আমরা কিভাবে দেখতে পারি যে যদি 12 উইকস এর বেশি হয়ে যায় প্রেগন্যান্সি, তাহলে পুরাটাই দিতে হবে, দ্যাট মিন্স 300 মাইক্রোগ্রাম। আর লেস দেন 12 উইকস যদি হয় তাহলে আমরা দিব 50 মাইক্রোগ্রাম, মানে ফলোইং অ্যাবর্শন, ফলোইং মোলার প্রেগন্যান্সি, ফলোইং একটু প্রেগন্যান্সি, এটা তো ফুল টার্ম প্রেগন্যান্সি না, তখন শুধু 50 মাইক্রোগ্রাম দিতে হবে। ঠিক আছে, এই ইমিউনোগ্লোবিনটা খুব দামি একটা ইনজেকশন, কেন জানো? এটা হচ্ছে হিউম্যান প্রোডাক্ট। এটা হচ্ছে আরএইচ নেগেটিভ যে মেনোপজাল ওমেন আছে অথবা আরএইচ নেগেটিভ যে মেল পেশেন্ট, মেল পার্সন গুলি আছে, এদের বডিতে ইচ্ছা করলেই হচ্ছে আরএইচ পজিটিভ সেল দিয়ে দেওয়া হয়, দিয়ে তাদেরকে সেন্সিটাইজ করে এই অ্যান্টিবডি গুলো তৈরি করা হয়, তারপর সেখান থেকে উইথড্র করে এটা বানানো। এই জন্য এটা খুব একটা কস্টলি একটা প্রোডাক্ট। আচ্ছা, এই জন্য এত ক্যালকুলেশন এটা দেওয়ার আগে পরে। আরেকটা হচ্ছে আমি তোমাদের প্রথমে বলেছি যে থ্রু আউট দ্য প্রেগনেন্সি 1 to 2% ফিটোম্যাটার্নাল হেমোরেজ অকার, and first trimester is 6%, second trimester is 15%, and third trimester 30%. So there is if already hemorrhage occur and fetomaternal hemorrhage occur, in that condition antibody may be fail in 1 to 2% success নাও হতে পারে, 90% ক্ষেত্রে সাকসেস, বাট 1 to 2% ক্ষেত্রে সাকসেস নাও হতে পারে। এবং থার্ড ট্রাইমাস্টারে যেহেতু ফিটোম্যাটার্নাল হেমোরেজ মোর হচ্ছে, সো এই সময় এইটাকে কমব্যাট করার জন্য প্রোফাইল্যাকটিক অ্যান্টি ডি ইমিউনোগ্লোবুলিন দেওয়া যেতে পারে মাকে at 28 উইকস অফ প্রেগন্যান্সি, মানে থার্ড ট্রাইমাস্টারের শুরুতেই একটা প্রোফাইল্যাকটিক অ্যান্টি দিয়ে দিলাম, যেন ফিটাল রেড সেল যেগুলো এন্ট্রি করতেছে মায়ের সার্কুলেশনে সেগুলো পুট করে ফেলে অ্যান্টিজেনিসিটিটাকে সে স্টপ করে দিতে পারে। ঠিক আছে, তাহলে এই মা যারা 28 উইকসে অ্যান্টি ইমিউনোগ্লোবুলিন পেয়ে গেছে তাদেরকে আবার ডেলিভারি পর দিতে হবে কিনা, এটা একটা কোশ্চেন। হ্যাঁ, তাদেরকে আবার ডেলিভারি পর দিব, তার কারণ এটা হচ্ছে ওয়ার্ক করবে অনলি 16 উইকস পর্যন্ত। হ্যাঁ, তাহলে 28 উইকসে দেওয়ার পর আবারও দিতে হবে, কারণ only weak titer of immunoglobulin present in the maternal circulation during delivery. So delivery 72 hours এর মধ্যে আবার দিতে হবে। এখন যদি কোনো পেশেন্টকে ডেলিভারি 72 আওয়ার্স এর মধ্যে দেওয়া হলো না, তাহলে কি আমরা দিব? আর দেওয়ার অপশন আছে, দেওয়া যেতে পারে 28 ডেজ এর মধ্যে, তাকে আবারও দেওয়া যেতে পারে। 28 ডেজ এর মধ্যে দিলে এটা সাকসেস হচ্ছে 50%। ওকে, আর কখন দিতে পারি? ওই যে সব প্রসিডিউর বলেছিলাম, মিসক্যারেজ, তারপর অ্যামনিওসেন্টেসিস, ফটোসিনথেসিস, একটোপিক ফলোইং, যা যা বলেছিলাম ওই
কয়েকটা যদি ফিটোম্যাটার্নাল হেমোরেজের কারণ থাকে তাহলে এগুলো প্রসিডিউরের পরও আমরা অ্যান্টিডি দিব। ওকে, আচ্ছা। আর আরেকটা হচ্ছে যে ডিউরিং ডেলিভারি কি প্রিপারেশন নেব। ডিউরিং ডেলিভারি তার এক্সেসিভ যে অ্যাবডোমিনাল এক্সামিনেশন, হ্যাঁ, যদি কোনো কারণে কারো অ্যাব্রাপশন প্লাসেন্টা হয় তাহলে রিফ্রেন ফ্রম rough handling of the patient, refrain from abdominal examination, but as gentle as done in case of abruption placenta. Amniocentesis should be done after proper localization of the placenta. Arekta hocche external cephalic version if should not be done. Forceful external cephalic version should be within. During following delivery of the fetus, arformatin should not be given কারণ এখানে tonic uterine tetanic contraction হয়, more chance of fetal-maternal hemorrhage. Early cord টাকে early clamp করে ফেলতে হবে। আরেকটা কি যে ডিউরিং সিজারিয়ান সেকশন প্রিভেন্ট পেরিটোনিয়াল স্পিলেজ কি হবে, প্যাকিং করা হয়। হ্যাঁ, মব থাকে যে মবগুলি ইউটেরাসের দুই দিক দিয়ে দুই গাটারে ইলিয়াক গাটারে দিয়ে দেওয়া হয়, ইলিয়াক ফোসার যে দুই দিকে আছে সেই দিকে দিয়ে দেওয়া হয় যেন পেরিটোনিয়াল স্পিলেজ না হয়। হ্যাঁ, আরেকটা হচ্ছে যে ইউটেরাস ম্যাসেজ করি আমরা অনেক সময়, তো এটা ইউটেরাস ম্যাসেজিংটা করা যাবে না, উইথহেল্ড ফ্রম ইউটেরাইন ম্যাসেজিং। ঠিক আছে, তাহলে এগুলা হচ্ছে যে প্রিভেন্ট করতে পারি আমরা এইভাবে যে হাউ RH আইসোইমিউনাইজেশন ক্যান বি প্রিভেন্ট। এটা কি হয়েছে তোমাদের অ্যানসারটা বুঝতে পেরেছো? জি ম্যাম। আমাদের কি পিডিএফটা দেওয়া যাবে দুইটা ক্লাসে? নেটওয়ার্ক প্রবলেমের জন্য তো অনেক কথা কেটে কেটে যায়, একটু পিডিএফ হলে আমাদের জন্য ম্যাম ভালো হতো। আচ্ছা শোনো, এখনো শেষ হয়নি, তোমাদের তো আরো ক্লাস হবে, তোমাদের কিছুদিনের মধ্যেই তো তোমাদের ভ্যাকসিনেশনের পরেই তোমাদেরকে ডাইরেক্ট প্লেসমেন্ট দিয়ে দেওয়া হবে ওয়ার্ডে, আর তোমাদের একই সাবজেক্টে অনেকজন পড়াবে, বুঝছো, তোমাদের অনেক ক্লাস হবে, টেনশন করার কোনো। আচ্ছা, ডেলিভারি আমরা কি প্রিকশন নিলাম আমরা জানলাম। আর এটা আমি বলেছি যে কর্ড ব্লাডটা কি আমরা স্যাম্পলিং করবো। হ্যাঁ, কর্ড ব্লাডটা নিতে হবে অ্যারে ফ্রম দি কর্ড ব্লাডটা কি আর্লি কর্ড ক্লাম্প করবো। কর্ড লেন্থ শুড বি ফিটাল সাইডে যে কর্ডটা থাকে সেটার লেন্থ শুড বি 15 সেন্টিমিটার রাখতে হবে, কারণ এক্সচেঞ্জ ট্রান্সফিউশন লাগতে পারে ওই ফিটাসে। হ্যাঁ, যদি জন্ডিস ডেভেলপ হয় কি করবো, এক্সচেঞ্জ ট্রান্সফিউশন দেবো, এই জন্য তার কর্ড লেন্থ শুড বি অ্যাটলিস্ট 15 সেন্টিমিটার। হ্যাঁ, আরেকটা কি কর্ড ব্লাডটাই কালেক্ট করতে হবে ফ্রম দ্য প্লাসেন্টাল সাইড, প্লাসেন্টাল সাইড অফ দ্য কর্ড থেকে কর্ড ব্লাড কালেক্ট করবো। এটা হচ্ছে 5 ml নেওয়া হয়, 2 ml অক্সালেটেড and 3 ml ক্লটেড ব্লাড। অক্সালেটেড ব্লাড থেকে কি করি, এখান থেকে হিমোগ্লোবিন পার্সেন্টেজ, ডাইরেক্ট কুম টেস্ট এন্ড পেরিফেরাল ব্লাড টিম তৈরি করা হয়। আর যেটা ক্লটেড ব্লাড, এখান থেকে ব্লাড গ্রুপিং, RH টাইপিং, সিরাম বিলিরুবিন এন্ড রেটিকুলোসাইট কাউন্ট করা হয়। ঠিক আছে, এই ইনভেস্টিগেশন গুলি করার জন্য আমরা কর্ড ব্লাড নেব। আর বেবি ম্যানেজমেন্ট কি, বেবির তাহলে এখানে আর্লি ব্রেস্ট ফিডিং, তারপর বেবি কি হতে পারে 24 আওয়ার্স এর মধ্যে জন্ডিস ডেভেলপ করতে পারে, জন্ডিস ডেভেলপ করলে কি হবে, তাকে তাহলে কখন কি করব, এটা অনেক সময় ধরে ম্যাডামরা। ক্রিটিক্যাল লেভেল হচ্ছে 15 মিলিগ্রাম, এটা যদি হয়ে যায় তাহলে এই বেবিটাকে ফটোথেরাপি দিতে হবে। এছাড়া আর কি কি দিতে পারে, ড্রাগস এর মধ্যে ফেনোবারবিটন দিতে পারে। ফেনোবারবিটন কি করে, হেপাটিক যে গ্লুকুরোনাইল এনজাইম থাকে, গ্লুকুরোনাইল ট্রান্সফারেজ এনজাইম, এই এনজাইমটাকে ইনডিউসড করার জন্য আনকনজুগেট বিলিরুবিনকে কনজুগেশন করে কনজুগেট বিলিরুবিন তৈরি করে, which is less toxic and water soluble, excreted through urine and stool and bile। তারপর আরেকটা কি হয়, যে আরেকটা বলেছি কি এক্সচেঞ্জ ট্রান্সফিউশন, যদি একেবারে 20 মিলিগ্রাম পার ডিএল হয় অথবা ফিটাল হিমোগ্লোবিন, কর্ড ব্লাডে যদি ফিটাল সিরাম বিলিরুবিন কর্ড ব্লাড বিলিরুবিন লেভেল দেখা হয়। হ্যাঁ, এটা যদি মোর দেন 5 মিলিগ্রাম পার ডিএল হয় এবং ফিটাল সার্কুলেশনে যদি ফিটাল হিমোগ্লোবিন লেস দেন 11 গ্রাম পার ডিএল হয়, and in spite of phototherapy serum bilirubin level increasing more than 1 milligram per dl per hour, then this baby required exchange transfusion. Exchange transfusion এর advantage is কি, it remove the এটা প্রথম কথা হচ্ছে যে এটা কি করে, এটা হচ্ছে যে ইনক্রিজিং দ্য অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটি, যেহেতু নতুন হিমোগ্লোবিন নতুন আরবিসি সাপ্লাই করছে, সো অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটিটাকে বাড়ছে। তারপর কারেকশন অফ অ্যানিমিয়া, তারপরে আর কি করে, রিডিউস দ্য বিলিরুবিন লেভেল, রিডিউস দ্য সেন্সিটাইজড আরবিসি, যে সেলগুলি সেন্সিটাইজড হয়ে গেছে সেই আরবিসি গুলোকে রিমুভ করে দিচ্ছে, রিমুভ দ্য ম্যাটারনাল অ্যান্টিবডি ফ্রম ফিটাল সার্কুলেশন। কি ধরনের ব্লাড দেওয়া হয়, নেগেটিভ ব্লাড দেওয়া হয়,
কি গ্রুপের গ্রুপ ওটা ম্যাচ করে নিতে হবে, ফিটাল গ্রুপ অথবা ও গ্রুপের ব্লাড দেওয়া হবে। এখানে পজিটিভ ব্লাড দিচ্ছি না কারণ বাচ্চাকে, কারণ ফার্দার হেমোরেজ হবে, যে অ্যান্টিবডিগুলো তৈরি হয়ে আছে সেটা তো আরএইচ অ্যান্টিজেনের এগেইনস্ট। আমি যদি আরএইচ পজিটিভ ব্লাড দিই তাহলে আরো বেশি হেমোরেজ হবে, এই জন্য আমি নেগেটিভ ব্লাড দিব। হ্যাঁ, তারপর এখানে আমরা কি করি যে এটা একটা সার্ভো কন্ট্রোল রেডিয়েন্ট ওয়ার্মারের আন্ডারে হবে এবং একটা ক্লোজড প্রসিডিউর। ঠিক আছে, এটা হচ্ছে যে আম্বিকাল ভেইন দিয়ে একটা ক্যাথেটার ইন্ট্রোডিউস করা হয়, যে ক্যাথেটারটা ডাইরেক্টলি গিয়ে প্লেস হয় ইনটু দ্য ইনফেরিয়র ভেনা কাভা and হেপারিনাইজ সলিউশন আওয়ারলি এদিক দিয়ে দেওয়া হয় যেন ক্লট না হয়ে যায়, ব্লাডটা যেন যেতে যেতে ক্লট না হয় বা কোনো কোগুলেশন হয়ে যায় সেটাকে যেন এটা রিমুভ করে। হেপারিনাইজড সলিউশন কিছুক্ষণ পর পর এটা দিয়ে ফ্লাশ করা হয়। এটা একটা ক্লোজড একটা সিস্টেম, একটা স্ট্রিক্ট প্রিকশন মেনটেন করে এই প্রসিডিউরটা করা হয়। তবে এটার কিছু ইয়ে আছে, এবং প্রসিডিউরের আগে এবং পরে বাচ্চারা কি মানে ক্লোজ মনিটরিং রাখবে। তারপরে এখানে সিরাম বিলিরুবিন এবং সিরাম গ্লুকোজটা দেখা হয় পিরিয়ডিক্যালি। আচ্ছা, এটার কিছু কমপ্লিকেশনস আছে। কমপ্লিকেশনস গুলো কি, যে ওভারলোডেড যদি হয়ে যায়, ফ্লুইড ওভারলোড বা যে ব্লাড যখন যায় তখন ওভারলোড হয়ে কি হয়, কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর, পালমারি এডিমা, তারপর ম্যাসিভ এয়ার এম্বোলিজম হতে পারে, তারপর কগুলেশন, ম্যাসিভ কগুলেশন ইনটু দ্য ভাস্কুলার সিস্টেম হতে পারে, ডেভেলপমেন্ট অফ ডিসেমিনেটেড ইন্টারভাস্কুলার নেক্রোটাইজিং এন্টারোকোলাইটিস হতে পারে। ঠিক আছে, মেনশন হয় নেক্রোটাইজিং এন্টারোকোলাইটিস হতে পারে, এক্সট্রা হেপাটিক পোর্টাল হাইপারটেনশন হতে পারে, এন্ড পোর্টাল ভেইন থ্রম্বোসিস হতে পারে। এক্সট্রা হেপাটিক পোর্টাল হাইপারটেনশন আর পোর্টাল ভেইন থ্রম্বোসিস হতে পারে। তাহলে এগুলা হচ্ছে যে নিউন্যাটাল কেয়ার, নিউন্যাটাল স্পেশাল কেয়ার। ঠিক আছে, মোটামুটি এই পর্যন্ত জানলেই তোমাদের হবে। তাহলে তোমাদের যদি এরকম আরএইচ একটা তোমাদের হিস্ট্রির সময় তোমাদেরকে কিন্তু বলে দেওয়া হবে না যে এই মাটা হচ্ছে আরএইচ নেগেটিভ। এমনি একটা পেশেন্ট থাকবে, তোমরা প্রত্যেকটা পেশেন্টকেই হিস্ট্রি নেওয়ার সময় যে করবে আপনার রক্তের এই সুন্দর করে সাজিয়ে দিতে হবে। আর কিছু তোমরা কি জানতে চাও? আপনি বললেন যে 10 ml এনটিডি হচ্ছে 1 ml এর জন্য এনাফ, তাহলে আমরা কিভাবে বুঝবো কত ml দিতে হবে? 10 মাইক্রোগ্রাম হচ্ছে নিউট্রালাইজ করবে 1 ml ফিটাল ব্লাডকে। হ্যাঁ, তাহলে সেই হিসাবে তোমার 300 মাইক্রোগ্রাম করবে 10 ml ফিটাল ব্লাড। সাধারণত এর চেয়ে কম ব্লাড এন্ট্রি করে ম্যাট্রিক্স ক্যালকুলেশন। সো 300 মাইক্রোগ্রাম ইজ এনাফ। বাট এটা যেহেতু খুব কস্টলি একটা হিউম্যান প্রোডাক্ট, হ্যাঁ বললাম তো কিভাবে এটা তৈরি হয়, হিউম্যান প্রোডাক্ট এত কস্টলি একটা জিনিস তুমি সরাসরি দিয়ে দিচ্ছ, তোমার প্রয়োজন নাই, তাহলে তুমি ওই একটা অ্যাম্পল দিয়ে আরো কিছু মাকে দিতে পারো। আসলে এটা বিদেশের জন্য, কারণ ওখানে আরএইচ নেগেটিভ কিছু সেন্টার আছে, ওখানে সব মারাই আরএইচ নেগেটিভ বা আরএইচ আইসোলেশন, তখন ওরা একটা অ্যাম্পল দিয়ে 2-3 মাকে অ্যাক্টিভ ইমিউনাইজেশন করছে। হ্যাঁ, এটার জন্য এই ক্যালকুলেশনটা। আর আরেকটা যে যদি ইউজ ফিটোম্যাটার্নাল হেমোরেজ হয়েছে এরকম সাসপেক্টেড হয়, সেক্ষেত্রে তোমার করতে পারে, যেমন ফ্লুরোসেন্স আর ফ্লো সাইটোমেট্রি করে দেখতে হবে যে অ্যাটলিস্ট আমি অ্যাকুরেটলি আমি বের করতে পারি যে অ্যাটলিস্ট কপি এমএল ফিটাল ব্লাড এন্টারস ইনটু দ্য ম্যাটারনাল সার্কুলেশন। আর কোনো কোশ্চেন করবা? ম্যাডাম, আমাদের কলেজে কি এরকম আরএইচ নেগেটিভ মায়ের ডেলিভারি হয়? হ্যাঁ, সবসময় হতেই থাকে, তবে যে প্রসিডিওর গুলি বললাম এখানে ওইভাবে আরএইচ আমরা আরএইচ অ্যান্টিবডি করি অথবা আল্ট্রাসোনোগ্রাম করি। আল্ট্রাসোনোগ্রাম করে দেখা হয় যে ফিটাল ইনফেকশন আছে কিনা, হাইড্রোসিটালিস আছে কিনা। হাইড্রোক্সিফিটাল তোমাদেরকে যেগুলো বললাম যে আল্ট্রাসোনোগ্রামে কিছু কিছু ফিচার পাওয়া যাবে, যে তার কি হবে প্লুরাল ইনফেকশন, বাচ্চাটার সারা শরীরে পানি আর পানি থাকবে। হ্যাঁ, হাইড্রোক্সিন তো তোমাদের অস্তিত্বে এবারে আসছিল। হ্যাঁ, তার মানে তোমার জন্য ইম্পর্টেন্ট এটা আসতে পারে তোমাদের অ্যাসেসমেন্টে। হাইড্রোক্সিটালিস একটা ছবি দিলে বাচ্চাটা হোয়াট ইজ দিস। হ্যাঁ, তারপর আল্ট্রাসোনোগ্রাম ফাইন্ডিংস তুমি এর জন্য কি ইনভেস্টিগেশন করবা, তারপর তুমি কিভাবে ম্যানেজ করবা। তাহলে কিভাবে ম্যানেজ করবা, তাহলে লিখতে হবে তোমাকে ওই যেগুলো বললাম টার্সিয়ারি কেয়ারে হবে কি কি ফ্যাসিলিটিস অ্যাভেলেবল থাকতে হবে। যেহেতু হাইড্রোস হয়ে গেছে তার মানে ফিটাসটা অ্যাফেক্টেড, ওখানে তখন তোমার লেখা যাবে না মাদার আনইমিউনাইজড কিনা, তো ইমিউনাইজড হয়েছে এবং অ্যাফেক্টেড হয়েছে দেখি সে এই হাইড্রোসটা হয়েছে, তাই না? এটা তো সিভিয়ার ফর্ম অফ অ্যাফেকশন। তাহলে তখন তোমাকে লিখতে, যেহেতু হাইড্রোস হয়ে গেছে তার মানে মাইল্ড ফর্ম আর নাই, তাহলে সিভিয়ার ফর্ম হয়ে তাকে টার্মিনেশন অফ প্রেগন্যান্সি করতে হবে।
উইথ দ্য অ্যাডভেন্ট অফ AA, যেগুলা বলেছে তোমাদেরকে কি কি থাকতে হবে, নিউনাটাল কেয়ার ইউনিট থাকতে হবে, ফটোথেরাপি, এক্সচেঞ্জ ট্রান্সফিউশন, এগুলি থাকতে হবে। তাহলে এইভাবে ম্যানেজ করতে হবে। তারপর আর কেউ কিছু কোনো কোশ্চেন? তাহলে কি শেষ করব? আচ্ছা ফুয়াদ হাসান, তুমি একটু আনমিউট হও। জি ম্যাম। আচ্ছা, তোমাদের সাথে আমার তো আরো দুটা মানে আরো দুটা টপিক তো বাদ থেকে আছে, যেটা প্রথম দিন পড়াতে চেয়েছিলাম, প্রিটার্ম লেবার আর প্রিম্যাচুর রাপচার অফ মেমব্রেন। এই ক্লাসটা তোমরা কবে করতে চাও? কালকে তোমাদের 11টা থেকে 12টার মধ্যে কোনো ক্লাস আছে? এখনো নেই ম্যাডাম। দাঁড়ান ম্যাডাম, আমি একটু রুটিনটা দেখে নিচ্ছি। রুটিন দেখে আমাকে বলো। তোমাদের আজকে তোমরা অনেক মনে হয় কিছু নতুন জিনিস, টার্মগুলি কিছু নতুন শিখছো। আচ্ছা, অ্যালো ইমিউনাইজেশন আর অটো ইমিউনাইজেশন, দুটার মধ্যে ডিফারেন্স কি? একজন বলো তো আনমিউট হয়ে। অ্যালো ইমিউনাইজেশন এক সেম স্পিসিসের অন্য কোনো ইন্ডিভিজুয়াল থেকে কোনো অ্যান্টিজেন আসার পরে যে ইমিউনাইজেশন হয়, ফরেন একটা অ্যান্টিজেন আসবে, সেটা হচ্ছে অ্যালো ইমিউনাইজেশন। আর আর অটো অটো ইমিউনাইজেশন কি? সেম ইন্ডিভিজুয়াল। হ্যাঁ, অটো মানে নিজের সেলটাই অ্যান্টিজেন হিসেবে কাজ করবে এবং তার এগেইনস্টে অ্যান্টিবডি ফর্মেশন হবে। অটো ইমিউন ডিজিজের নাম বলতে পারবে? অটো ইমিউন ডিজিজ, অটো ইমিউন কোন ডিজিজের নাম বলতে পারবে না? Sjogren's syndrome, then রিউমাটয়েড আর্থ্রাইটিস, type 1 diabetes mellitus. এসএলই, এগুলো তো সব অটো ইমিউন ডিজিজ। ম্যাডাম, আগামীকালকের আমাদের রুটিন অনুযায়ী মেডিসিন, সার্জারি, অর্থোপেডিক্স এবং হলো কার্ডিওলজি এই ক্লাসগুলো আছে। এখনো টাইমগুলো ফিক্সড হয়নি, কিন্তু ম্যাডাম মনে হয় না ওই টাইমটা 11টা টাইমটা আমরা ফাঁকা পাবো, কারণ যেহেতু 4টা ক্লাস, 11টার সময় কোনো না কোনো ক্লাস পড়ে যাবে। তখন তুমি বলা যাচ্ছে না, তাই না? জি ম্যাডাম। তাহলে নেক্সট শনিবারে, তাহলে এর মধ্যে তোমাদের ফাঁকা থাকলে একটু আমার সাথে যোগাযোগ করো, তাহলে আমি এই ক্লাস নিয়ে নিতে চাই। জি আচ্ছা ম্যাডাম। তাহলে তোমরা কি অবসের কোনো সাবজেক্ট পড়বা নাকি গাইনির কোনো কেস শুনবা? ম্যাম আপনার সুবিধার মতো ম্যাম দিলে হবে, আমাদের তো পড়তেই হবে সব ম্যাম। না, তোমাদের প্রত্যেকটা মানে যেটাই পড়াই না কেন, মানে আমি ছাড়া তোমাদেরকে মানে প্রতিটা ক্লাসে ওভারলেপ করা তোমাদের, বুঝছো? এমন করে রুটিন করা হচ্ছে, মানে প্রত্যেকের কাছ থেকে তোমরা যেন কিছু না কিছু নতুন কিছু জানতে পারো, সবার কাছে এক্সপোজার হোক, এভাবে ওভারল্যাপ করে তোমাদের রুটিন করা হয়েছে। ঠিক আছে, তাহলে এই সাবজেক্টটাই আবার তোমাদের আরেকটু ক্লাস নিতে পারে, তার কাছ থেকে আবার তোমরা নতুন করে জিনিসটা জানতে পারবা। সেটার মতো তো পড়ালে কিন্তু তোমাদের নলেজ কিন্তু এতে আরো ভালো স্ট্রং হবে, আরো নতুন কোনো ইনফরমেশন পাবে। এভাবে কিন্তু ওভারল্যাপ করে করা হয়েছে রুটিনটা। আচ্ছা, তাহলে কালকে যদি তোমাদের কোনো সময় একটা ফাঁকা থাকে, তাহলে আমার সাথে একটু যোগাযোগ করো। মানে তোমাদের আজকে রাতের মধ্যে হয়তো ওরা যদি কনফার্ম করে তাহলে তো হলোই, আর যদি না করে তাহলে এটা আমাকে জানাও। ম্যাডাম, আমাদের রাতের মধ্যে কনফার্ম হয়ে যাবে। আমি আবার রাতে কনফার্ম হয়ে যাওয়ার পর আমি আপনাকে একটু ফোন দিব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাক, তাই না? জি ম্যাম, ধন্যবাদ ম্যাম। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম ম্যাডাম।